সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকে অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে এইজ রিলেটেড ডিমেনশিয়া। সহজ বাংলায় যেটিকে আমরা বলতে পারি যে বয়সের সাথে সাথে অনেকেরই ভুলে যাবার মতো সমস্যা, ডিসিশন মেক করবার মতো সমস্যা বা প্রপার ওয়েতে প্রতিদিনের কাজগুলো ডিল না করতে পারার মতো সমস্যা ফেস করে থাকেন। ডিমেনশিয়া বলতে সাধারণভাবে আমরা বুঝে থাকি যে ভুলে যাওয়ার একটি সমস্যা, এবং সাধারণত দেখা যায় যে পৃথিবীতে আহ আম, যেসব বয়স্ক মানুষ আছেন তাদের ভিতরে হয়তোবা 1/3 মানুষ এই সমস্যাটি ফেস করে থাকেন। বয়সের সাথে সাথে সকলেরই যে এই সমস্যা হবে ব্যাপারটি কিন্তু তেমন নয়। কমনলি দেখা যায় যে 80 অথবা 85 বছরের বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেকেরই হয়তোবা এই সমস্যাটি দেখা দিতে পারে, কিন্তু অনেকেই 90 অথবা তারও বেশি বছর বয়সে কিন্তু খুব স্বাভাবিকভাবে মেমোরি ডিল করেন এবং ডিমেনশিয়ার সমস্যা হয়তোবা তারা শেষ পর্যন্ত কখনোই এক্সপেরিয়েন্স করেন না। আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, জেনে নিব এর সাইন সিমটম এবং কি করে আমরা এই ধরনের সমস্যা ডিল করতে পারি। আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আমি ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি মিশিগান থেকে। মিশিগানে আমি প্র্যাকটিস করছি প্রায় 25 বছর ধরে নিউরোলজিস্ট হিসাবে। এখানের একটা ইউনিভার্সিটি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ওখানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, এবং প্র্যাকটিস করছি। ডিমেনশিয়া আমার একটা মূল বিষয়, এই বিষয়ের উপরে আমি প্র্যাকটিস করি। ধন্যবাদ হাফসা। আপনাকে শুরুতেই আবারও ধন্যবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনার অনেক ব্যস্ততার ভিতরেও যে আপনি আমাদের সাথে সময় বের করে সব সময় অংশগ্রহণ করেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেন, সেজন্য আপনাকে শুরুতেই প্রথমে বিশেষ ধন্যবাদ। ডক্টর মৃধা, আজকে আমরা যে জিনিসটি আলোচনা করতে চাচ্ছি ডিমেনশিয়া, বিশেষভাবে এইজ রিলেটেড ডিমেনশিয়া। আমরা যেটা বলে থাকি যে বয়স হবার সাথে সাথে অনেক মানুষই দেখা যায় যে ডিমেনশিয়ার সমস্যায় ভুগে থাকেন। খুব কমনলি যে সিমটম গুলো আমরা মনে করে থাকি যে ভুলে যাবার সমস্যা বা মেমোরি লস, একই সাথে অনেকে সঠিকভাবে হয়তোবা চিন্তা চিন্তাধারা প্রসেস করা বা থিঙ্কিং ক্যাপাসিটি যেটাকে আমরা বলি, সে ধরনের ক্যাপাসিটিও হয়তো অনেকটা কমে যায়, ডিসিশন মেকিং ক্যাপাসিটি অনেকটা কমে যায়, এবং অনেক ক্ষেত্রেই প্রতিদিনের বা ডেইলি লাইফের যে রুটিন মেনটেন করা বা নিজের টেক কেয়ার করা, নিজের কাজগুলোর যত্ন নেওয়া, সে ব্যাপারেও হয়তোবা পেশেন্ট স্ট্রাগল করে। তো শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতেন এবং এটি আপনার একটি বিশেষ স্পেশালিটি। তো আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপট থেকে জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে এই সমস্যাটি কতটা কমন এবং বয়সের সাথে সাথে আসলে ডিমেনশিয়া হবার যে ব্যাপারটি, এটি সম্পর্কে আপনার মন্তব্যটি কি? খুব সুন্দর প্রশ্ন হাফসা। এজ রিলেটেড ডিমেনশিয়া বা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে স্মৃতিশক্তি লোপ পায়, এই সমস্যাটা খুবই কমন একটা সমস্যা। আমাদের দেশে, বিশেষ করে আমেরিকাতে, আমরা দেখি যে যাদের বয়স 65 বা তার উপরে রয়েছে তাদের মধ্যে প্রায় 12 থেকে 18% মানুষের বয়স রিলেটেড, মানে বয়সের সঙ্গে জড়িত স্মৃতিশক্তি লোপ বা ভুলে যাওয়ার সমস্যাটা রয়েছে। আমরা সাধারণত ডিমেনশিয়াকে দুটো ভাগে ভাগ করি। প্রথমে এজ রিলেটেড ডিমেনশিয়াগুলোকে, যদি ডিমেনশিয়া 60 বছরের আগে হয় তবে আমরা বলি আর্লি অনসেট ডিমেনশিয়া, ওটাকে আমরা আর এজ রিলেটেড ডিমেনশিয়া বলি না। 60-এর পরে বা 65-র পরে যদি হয় তখন আমরা এজ রিলেটেড ডিমেনশিয়া অনেক সময় বলে থাকি। অবশ্যই ডিমেনশিয়া বললেই তো অনেক ধরনের ডিমেনশিয়া চলে আসে। আমরা বয়সের সঙ্গে সঙ্গে যে স্মৃতিশক্তির লোপ পায়, এটা
আমরা দেখি, আমরা অনেক সময় এটাকে বলি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা আহ, স্বল্প কগনিটিভ ইম্পেয়ারমেন্ট যেটা আমরা বলি, এটা আমরা দেখে থাকি। এটাকে আমরা তখনও আলঝেইমার্স ডিজিজ বা সিভিয়ার ডিমেনশিয়া বা ডিমেনশিয়া বলি না, যদিও আমরা বলি এটাকে এজ রিলেটেড ডিমেনশিয়া। এজ রিলেটেড ডিমেনশিয়ার বিভিন্ন সিমটম রয়েছে, আমরা এটা নিয়ে পরে বলবো। বলো। অসংখ্য ধন্যবাদ। তো আসলে আপনি বলছিলেন সিমটমের কথা। শুরুতেই তাহলে জানতে চাইবো যে কমন সিমটম গুলো কি, এবং একজন আহ, রোগী অথবা তার পরিবারের সদস্য বা তার বন্ধু বান্ধব কি করে বুঝতে পারবেন যে তিনি এ ধরনের কোনো সমস্যা এক্সপিরিয়েন্স করছেন কিনা, এবং রোগী নিজে কি বুঝতে পারেন যে তার আসলে ডিমেনশিয়া প্রবলেম হচ্ছে? রোগী নিজে থেকে এসে কি কমপ্লেন করেন, নাকি তার সারাউন্ডিংস এর পিপল তারা আসলে ব্যাপারটি বুঝতে পারেন? এটা খুব ভালো একটা প্রশ্ন। এজ রিলেটেড ডিমেনশিয়া যেটা আমরা ধরি বা বলি, এই ক্ষেত্রে রোগী নিজেই কমপ্লেন করে। কিন্তু যখন আলঝেইমার্স ডিজিজ হয়ে যায় তখন রোগী নিজে কখনো কমপ্লেন করতে পারে না। প্রথম দিকে হয়তো করে, কিন্তু পরে করে না। এজ রিলেটেড ডিমেনশিয়া হলে ধরুন সে একটা রুমে গেল, যার বয়স 65 বা 70 বছর বয়স, একটা রুমে গেল এবং ভুলে গেল সে কেন সেখানে এসছে। সে ওখানে দাঁড়িয়ে মাথা চুলকালো, কিন্তু মনে করতে পারছে না কেন সে গেছে। সে তখন ফিরে এলো ওই রুম থেকে, আবার স্মরণ করতে পারলো সে কেন গিয়েছিল। কিন্তু যখনই এটা আলঝেইমার্স ডিজিজ হয়ে যায় তখন সে ওই রুমে যাবে এবং মনে করতে পারবে না। সে আবার ফিরে এসে চেষ্টা করবে মনে করার জন্য, সে আর মনে করতে পারবে না। তখনই আমরা ধরে নেই এটা হলো আলঝেইমার্স ডিজিজ। কিন্তু যদি সে মনে করতে পারে তখন আমরা ধরে নেই যে এটা এজ রিলেটেড ডিমেনশিয়া। যদি সে নিজে কমপ্লেন করে তার ফ্যামিলি মেম্বারকে যে আমি ভুলে যাচ্ছি, আমি আজকে রান্না করতে গেছিলাম কিন্তু লবণ দিতে ভুলে গেছি, কিন্তু অন্য দিন সে ভুলছে না। একবার দুবার যদি ভুলে যায়, সেটা হলো আমরা বলি এজ রিলেটেড ডিমেনশিয়া। যদি এটা প্রতিদিন ভুলে যায় এবং ভোলাটা আস্তে আস্তে বেড়ে যায়, তখন আমরা এটাকে বলি আলঝেইমার্স ডিজিজ বা অন্য ধরনের ডিমেনশিয়া। ধন্যবাদ। আপনি বললেন যে খুব একটি কমন ব্যাপার যে পেশেন্ট হয়তো বা প্লেস অথবা টাইম ভুলে যাচ্ছে। সে একটা জায়গায় যাচ্ছে এবং হঠাৎ করে সে মনে করতে পারছে না যে সে কোথায় যাচ্ছিল, বা হয়তো বা হঠাৎ করে সে মনে করতে পারছে না যে সে কি করতে চাচ্ছিল। তো আপনি কিন্তু একটু আগেই জাস্ট বললেন যে আসলে এটির সাথে কিন্তু আবার বয়সেরও একটি সম্পর্ক রয়েছে, এবং বয়সের সাথে সাথে একইভাবে যে এটা সিভিয়ারিটি কতখানি, যে সে আবার পরবর্তীতে মনে করতে পারছে কি পারছে না সেটি দিয়ে আবার আমরা আলাদা করছি। কিন্তু আমি যদি বলে থাকি যে এই যে আপনি এইমাত্র যে সিচুয়েশনটি শেয়ার করলেন যে হয়তো বা একজন মানুষ এক রুম থেকে আরেক রুমে উনি যাচ্ছেন হেঁটে হেঁটে, এবং হঠাৎ করে সে ভুলে যাচ্ছে যে তিনি কেন যাচ্ছিলেন। তো ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু এটিও আমরা বলে থাকি যে এই ধরনের সমস্যা যারা কমনলি এক্সপিরিয়েন্স করেন, পরবর্তীতে তাদের ডিমেনশিয়া হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এবং অনেক সময় এটিও বলা হয় যে ইউজুয়ালি দেখা যায় যে কমনলি পেশেন্টরা আর্লি স্টেজে আসলে কনসেন্ট্রেশন বা ফোকাস প্রবলেমটা খুব কমনলি এক্সপিরিয়েন্স করেন, এবং আমরা বলি যে টাইম এবং প্লেস এই দুটোর ক্ষেত্রে পেশেন্ট দেখা যায় যে ভুলে যায়, হঠাৎ করে সে মনে করতে পারেন না। তো সেক্ষেত্রে আর্লি এজে কিন্তু অনেকেরই এইগুলো আসলে খুব কমনলি এক্সপিরিয়েন্স করেন, কারণ দেখা যায় যে মাল্টিটাস্কিং করছেন অথবা অনেক বেশি ফোকাস যে কাজটি করছেন তার প্রতি। এবং আমার মনে হয় যে খুব অল্প বয়সেও কিন্তু আমরা কম বেশি সবাই এগুলো খুবই কমনলি এক্সপিরিয়েন্স করি, যে আমি হঠাৎ যাচ্ছিলাম, আমি ভুলে গেলাম যে আমি কি করতে যাচ্ছিলাম, বা হঠাৎ করে হয়তো বা মনে করতে পারি না যে কি করতে চাচ্ছিলাম একটু পরে। তো সেই সেই সিচুয়েশন গুলো কি তাহলে যারা এগুলো এক্সপিরিয়েন্স করছেন তাহলে সকলের ক্ষেত্রে কি সেটা অ্যালার্মিং যে পরবর্তীতে বা একটা সার্টেন এজে তার ডিমেনশিয়া হতে পারে, নাকি অল্প বয়সে যখন আমরা মাল্টিটাস্কিং করছি এবং লাইফের অনেক সেক্টর নিয়ে একসাথে বিজি, সেই সময় এগুলো স্বাভাবিক হিসাবে আমরা ধরে নিব?
খুব ভালো প্রশ্ন। যদি কোনো একটা ঘটনা, ধরো একটা বিল পে করতে তুমি ভুলে গেলে, একবার ভুলে গেলে বা দুবার ভুলে গেলে, কিন্তু পরে আর ভুলে যাচ্ছ না, তখন এটা নর্মাল। হয়তো তুমি তখন স্ট্রেসে ছিলে, তখন ফোকাস করতে পারোনি, অথবা অন্য কোথাও কোনো কাজে ব্যস্ত ছিলে, মনটা ব্যস্ত ছিল, তাই পে করা হয়ে ওঠেনি। এটা ঠিক আছে। যেমন একজন ড্রাইভ করে যাচ্ছে, সে একটা জায়গায় যাওয়ার মাঝপথে ভাবলো যে আমি কোথায়, মনে করতে পারছি না, কিন্তু পরক্ষণে সে জানলো যে সে কোথায় যাচ্ছে এবং সেই দিকে যেতে পারলো। এটা হলো আমরা বলি এজ রিলেটেড ডিমেনশিয়া। কিন্তু যখন এইটা আলঝেইমার্স হবে, তখন সে ভুলে যাবে সে কোথায় আছে এবং কেমন করে সে বাড়ি ফিরে যাবে, এটাও যদি ভুলে যায়, তখন সেটা আলঝেইমার্স ডিজিজ। সুতরাং আমরা প্রশ্ন করি ওইভাবে যে সে কি একবার ভুলে গেছে, বা ভোলাটা কি বিনাইন, মানে সহজ ভোলা, না একটু কঠিন করে ভুলে গেছে। ধরো একজন লোক একটা মানুষকে দেখলো, একবার দেখেছে, সে তার নাম মনে করতে পারছে না, কিন্তু পরক্ষণে সে মনে করতে পারলো, তাহলে সেটা বিনাইন। এটা তার সম্ভাবনা, ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা একটু কম। কিন্তু যদি সে বারবার করে তাকে ভুলে যায়, তার নামটা বলার পরেও আবার ভুলে যায়, সে যদি ভুলে যায় গতকাল সে কি খেয়েছিল, তখন এইটা আমরা বলি যে তার সম্ভাবনা, ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। এজ রিলেটেড ডিমেনশিয়া যেটা বলি, বা ফরগেটফুলনেস আমরা বলি, বা বিনাইন ডিমেনশিয়া যেটা, এটার থেকে সকলেরই আলঝেইমার্স হয় না। আমরা বলি 25% থেকে 30% লোকের আলঝেইমার্স হতে পারে আর কি। খুব ভালো। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আপনি যেরকম করে বললেন, এবং আমি শুরুতে কিছু ডেটা বললাম, যে আসলে পরিসংখ্যানে দেখা গিয়েছে যে 1/3 পিপল তারা এই রিলেটেড ডিমেনশিয়া এক্সপেরিয়েন্স করেন, এবং সেক্ষেত্রে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর নিয়েও আসলে রিসার্চে দেখা গিয়েছে যে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর নিয়েও কথা হয়, যেগুলো কিনা ডিমেনশিয়া হবার ক্ষেত্রে আসলে হয়তো বা সিচুয়েশনটিকে এনহ্যান্স করতে পারে। তার ভিতরে একটি হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এবং একই সাথে স্পেসিফিক রেস এবং এথনিসিটির কথাও বলা হয়, ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এগুলো কমনলি উঠে এসেছে। তো আপনার কাছে রিস্ক ফ্যাক্টর সম্পর্কে একটু ডিটেলস জানতে চাবো একে একে, এবং একই সাথে সেখান থেকে আর্লি এইজে আসলে পেশেন্টের কি করণীয় আছে যাতে করে সে ডিমেনশিয়ার মতো একটি অপ্রত্যাশিত সিচুয়েশনকে আসলে প্রিভেন্ট করতে পারেন অথবা ডিলে করতে পারেন। তো প্রথমে জানতে চাইবো যে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যাদের পরিবারে এক বা একাধিক মানুষের মাঝে ডিমেনশিয়ার সমস্যাটি দেখা গিয়েছে, তাদের জন্য আপনার উপদেশ কি এবং তাদের কি করণ? খুব ভালো প্রশ্ন। আসলে যাদের আলঝেইমার্স ডিজিজ আমরা দেখি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে তাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে। কেউ না কেউ কাছের ফ্যামিলি মেম্বার অথবা দূরবর্তী ফ্যামিলি মেম্বারের এই ডিজিজটা রয়েছে। তখন আমরা যদি তারা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে অল্প কিছু ভুলে যাচ্ছে বা ভুলে যাচ্ছে এ ধরনের নিয়ে আসে, তখন আমরা সন্দেহ করি যে তাদের আলঝেইমার্স ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় 90% রয়েছে। তখন আমরা এটাকে স্লো ডাউন করার চেষ্টা করি বিভিন্নভাবে, এবং আমরা আরো ফ্যামিলি হিস্টোরিটা জানতে চেষ্টা করি, তারপরে তাদের ইনভেস্টিগেট করি এবং সেইভাবে চেষ্টা করি। যদি আমরা দেখি যে একজন লোকের ডায়াবেটিস আছে এবং তিনি আসলেন ফরগেটফুলনেস নিয়ে, তখন আমরা ডায়াবেটিসটাকে ম্যানেজ করার চেষ্টা করি। এইভাবে আমরা তার রিস্ক ফ্যাক্টরটা অ্যাসেস করি। যদি ডায়াবেটিস থাকে এবং ফ্যামিলি হিস্টোরি থাকে, তখন তাদের রিস্ক ফ্যাক্টরটা আরো বেড়ে যায়। একজন আসলো, ধরো যে সে সারা জীবন ফুটবল খেলেছে, তার অনেক হেড ইনজুরি হয়েছে, তখন সে আসার পরে আমাদের কাছে, বয়স তার খুব বেশি না, 60 বছর, মানে 65 বছর, তারা ফরগেটফুলনেস বলছে, তখন আমরা ধরেই নেই যে তারা আলঝেইমার্স ডিজিজ ডেভেলপ করতে পারে, পার্কিনসন ডিজিজ ডেভেলপ করতে পারে। এরকম যাদের পার্কিনসন ডিজিজ রয়েছে, কোনো ফ্যামিলি হিস্টোরি, তাদের ডিমেনশিয়া নেই, তখনও আমরা ধরে নেই, কারণ এটা এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ। তো সুতরাং তাদের সম্ভাবনাও, মানে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। কদিন আগে আমার এক পেশেন্ট, তার ফ্যামিলি মেম্বার
এরকম পার্কিনসন ডিজিজ ছিল, কিন্তু তার ছেলে কিছুদিন পরে আমার কাছে এলো ফরগেটফুলনেস নিয়ে, মানে প্রথম দিকে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট নিয়ে এলো। সে একজন কার সেলসম্যান ছিল, ওর বাবাও কার সেলসম্যান ছিল, অনেকদিন ধরে আমার পেশেন্ট ছিল, বাবা মা দুজনেরই ডিমেনশিয়া ছিল। কিন্তু এই ছেলে আসার পরে আমার সন্দেহ হয়েছে সে ডিমেনশিয়া ডেভেলপ করবে, কিন্তু এখনো বেশ ভালো করছে, সে এখনো ডিমেনশিয়া ডেভেলপ করেনি তেমন করে, এখনো কাজ করে যেতে পারছে, কিন্তু আমার সন্দেহ যে সে ডিমেনশিয়া হবেই তার, কারণ যেহেতু বাবা মা দুজনের আছে। এই ক্ষেত্রে আমরা সাধারণত জেনেটিক টেস্টিং করি অনেক সময়। আজকাল একটা ব্লাড টেস্ট আছে যেটা পজিটিভ হলে আমরা অলমোস্ট 90% শিওরিটি যে তাদের ডিমেনশিয়া হবে। যদিও এই টেস্টটা এখনো মেডিকেয়ার কাভার করে না, কিন্তু এখন স্পাইনাল ট্যাপ আমরা অনেক সময় করতে পারি, সেখানে কিছু টেস্ট করি, সেটাকে আমরা দেখি যে সেটাও পজিটিভ হলে তাদের সম্ভাবনা অনেক হাই হয়। এই ধরনের বিভিন্ন ব্যাপারগুলো আমরা দেখি। তারপরে যেটা বলতে হয় যে ডিমেনশিয়া নিয়ে এলে আমরা দেখি যে রিভার্সিবল কজ কি থাকতে পারে, যে ডিমেনশিয়া গুলোকে আমরা ভালো করে দিতে পারি, সেই কজগুলোকে আমরা খুঁজে বের করতে চেষ্টা করি। প্রথমত যে কজটা আমরা খুঁজে বের করি যে তাদের ব্লাড টেস্ট করি, টেস্ট করে দেখতে চাই যে তাদের থাইরয়েড ফাংশন কেমন, তাদের ভাইটামিন বি12 লেভেল কেমন, তারা স্মোকিং করে কিনা, তাদের থায়ামিন লেভেল কেমন, এই ধরনের বিভিন্ন টেস্ট করে আমরা দেখি। তারপরে দেখি তাদের রিস্ক ফ্যাক্টর আছে কিনা স্ট্রোক হওয়ার, স্ট্রোক ডিমেনশিয়া করতে পারে, যদিও এটা আলঝাইমার্স ডিজিজ করে না, আমরা বলি স্ট্রোক রিলেটেড ডিমেনশিয়া। এই ধরনের বিভিন্ন টেস্ট করে আমরা সাধারণত রিভার্সিবল কজ গুলোকে আমরা প্রথমে এলিমিনেট করতে চেষ্টা করি, কারণ রিভার্সিবল কজ যদি আমরা কোনোটা পাই সেটাকে আমরা ট্রিট করতে পারি। কিন্তু যখন দেখি যে রিভার্সিবল কজ নেই, জেনেটিক কজ রয়েছে বা অন্য কিছু রয়েছে, তখন আমরা সেটাকে স্লো ডাউন করতে চেষ্টা করি। ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বললেন যে একটি টেস্টের মাধ্যমে হয়তোবা আমরা ফাইনাল ট্যাপিং এর মাধ্যমে আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি যে তার পরবর্তীতে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কতখানি, টেস্ট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সম্ভাবনা খুবই বেশি। তো সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়স আছে, নাকি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ হলে যে কেউ এটা করতে পারে? না, আমরা সাধারণত দেখি তাদের ফ্যামিলি হিস্টোরি যদি থাকে এবং তার সিমটম কমপ্লেক্স যদি সাজেস্ট করে যে দেয়ার ইজ এ পসিবিলিটি, মানে ওখানে সম্ভাবনা রয়েছে তার আলঝাইমার্স হওয়ার, তখন আমরা এই স্পাইনাল ট্যাপটা করি এবং অ্যামিলয়েড প্রোটিন এবং টাউ প্রোটিন বলি, ওর লেভেলটাকে আমরা খুঁজে দেখতে চেষ্টা করি। ওই ব্লাড টেস্টটা অনেক সময় করি, অনেকে স্পাইনাল ট্যাপ করতে চায় না, তাদের জন্য আমরা পেট স্ক্যান, পজিট্রন এমিশন টমোগ্রাফি যেটা আছে সেইটা করি, কারণ এখন তো একটা নতুন মেডিসিন বেরিয়েছে ল্যাকম্বে নাম করে, ওই মেডিসিনটা আমরা প্রেসক্রাইব করতে পারি, কারণ ওই মেডিসিনটা এফেক্টিভ। এই জন্য আমরা এই টেস্টগুলো করি যদি কেউ এ ধরনের সম্ভাবনা নিয়ে আসে, বিশেষ করে ফ্যামিলি হিস্টোরি বা অন্য রিস্ক ফ্যাক্টর থাকে, এবং তাদের এক্সামিন করে আমরা যদি দেখি যে তাদের সম্ভাবনা রয়েছে আলঝাইমার্স ডিজিজ হওয়ার, তখন আমরা এটাকে ইয়ে করি, টেস্ট করি। যে মেডিসিনের কথা আপনি বললেন সেটি আর্লি অনসেট প্রিভেন্ট করতে পারে বা অ্যালজাইমার অনসেটকে প্রিভেন্ট করতে পারে? হ্যাঁ, আলঝাইমার্স অনসেটকে প্রিভেন্ট করতে পারে, স্লো ডাউন করতে পারে, মানে এটাই এখন বেস্ট ট্রিটমেন্ট আমাদের রয়েছে, যদিও এটা খুব এক্সপেন্সিভ। অন্য একটা মেডিসিনও বেরিয়েছে, এই মাসেই বেরোলো, সেই মেডিসিনটাও আমরা এখন ব্যবহার করব, যদি এখনো আমি ব্যবহার করিনি। ল্যাকম্বিটা আমি ব্যবহার করেছি, মোর অর লেস এফেক্টিভ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আপনার সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় ফেরত আসবো কিছুক্ষণের ভিতরে। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আলোচনা করছি এজ রিলেটেড ডিমেনশিয়া বা বয়সের সাথে সাথে ভুলে যাবার মতো যে সমস্যা, সেই বিষয়। ডক্টর মৃধা, আপনার সাথে আলোচনায় ছিলাম এই বিষয়ে, আপনার কাছে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আলোচনার মূলধারায় ফেরত যাবার আগে আপনার কাছে একটি রিলেটেড কিন্তু সম্পূর্ণভাবে, যদিও আমাদের এই আজকের স্বাস্থ্য টপিকস এর সাথে রিলেটেড নয়, কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে আমরা আলোচনা করছিলাম যে ডিমেনশিয়ার সাথে বয়সের একটি নির্দিষ্ট সম্পর্ক আছে। যদি 60 বছরের আগে হয় সেটিকে আমরা বলছি আর্লি
আর্লি অনসেট, এবং যখন তারপরে হচ্ছে, এবং কমনলি কিন্তু আসলে মেডিকেল সায়েন্সে আমি দেখি যে খুব কমন এইজ উল্লেখ করা থাকে যে 85 বছর বা তারপরে। কিন্তু অনেকের সময় কিন্তু আমরা দেখতে পাই যে অনেক সময় 70 75 এমন বয়স থেকেই অনেকের কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যায়। এবং এটা অনেকটা সারাউন্ডিংস এনভায়রনমেন্টের সাথেও রিলেটেড। যখন মানুষ হয়তো বা একা থাকেন, বা ব্রেন ওয়ার্ক করা বন্ধ করে দেন অনেক আগে থেকে। আমরা আলোচনায় কিন্তু দেখি, রিসার্চে দেখি যে যারা অনেক বেশি ব্রেন ওয়ার্ক করেন তারা অনেক বয়স পর্যন্ত কিন্তু খুবই অ্যাক্টিভ থাকেন মেন্টালি, এবং তাদের ডিমেনশিয়ার মতো সমস্যা দেখা যায় যে অনেক বয়স পর্যন্ত কখনোই হচ্ছে না। এবং অনেক মানুষেরই কিন্তু দেখা যায় 60 বা এরকম বয়সে রিটায়ার করে ফেলার পর থেকে হয়তোবা 70-এর কাছাকাছি বয়সে গেলেই তাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো বা সাধারণ জিনিসগুলো যেগুলো টেক কেয়ার করতে হয় সেই বিষয়ে সমস্যা হচ্ছে। তো সম্প্রতি আমরা কিন্তু দেখলাম যে যুক্তরাষ্ট্রে আমাদের প্রেসিডেন্ট জো বাইডেন, উনি কিন্তু এই ডিমেনশিয়ার কমপ্লেন তার সম্পর্কে নানা সময় আলোচনায় উঠে আসছিল তার শুরু থেকে, তার যখন থেকে উনি ইলেক্টেড হলেন। এবং এবার কিন্তু এটি একটি প্রধান কমপ্লেন, যে কারণে উনি ইলেকশন থেকে সরে দাঁড়ালেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেও হয়তোবা আমাদের যে বিগত প্রধানমন্ত্রী এবং এখন যে প্রধান ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, সকলেরই কিন্তু বয়স একটি ফ্যাক্টর, এবং এটি আলোচনায় বারবার উঠে আসছে। তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই ব্রেন ওয়ার্ক করবার জন্য আমাদের কি কোনো নির্দিষ্ট কোনো আমরা কোনো প্যারামিটার ইউজ করি কিনা মেডিকেল সায়েন্সে, যে আসলে তিনি কি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তিনি কি ফিট আছেন কিনা, এর জন্য কি আসলে আমরা নির্দিষ্ট করে কোনো আহ পরীক্ষা বা কোনো টেস্ট প্রসেস করি কিনা অফিসিয়ালি? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এখন তো আমাদের অনেকগুলো টেস্ট রয়েছে। আমরা কগনিটিভ ফাংশনটাকে টেস্ট করার জন্য আমাদের অফিসে যে টেস্টগুলো আমরা করি, এটা আমরা অনেক সময় বলি মিনি মেন্টাল স্ট্যাটাস টেস্ট। এটা খুব সিম্পল একটা টেস্ট। যদি স্কোরটা হলো 30 পর্যন্ত, এক 30 মানে 24 এর উপরে 30 পর্যন্ত যদি কেউ থাকে, আমরা ধরে নেই তার মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকতেও পারে, মোটামুটি নর্মাল। কিন্তু যদি কারোর 17 থেকে 24 পর্যন্ত হয়, তখন আমরা বলি মাইল্ড ডিমেনশিয়া। যদি আমি দেখি কারোর 10 থেকে 17 পর্যন্ত রয়েছে স্কোর, তখন আমরা বলি মডারেট ডিমেনশিয়া। আর যদি 9-এর নিচে চলে যায় তখন সিভিয়ার ডিমেনশিয়া। সে তখন তার স্ত্রীর নামও মনে করতে পারে না, সে কোথায় বাস করে তাও মনে করতে পারে না। আর একটা টেস্ট আমরা করি, সেটাকে বলে অ্যাডাসকগ। ওইটা করলে আমরা দেখতে পাই যে তার ফাংশনাল লেভেলটা কতটা। সুতরাং আমরা যদি কারোকে এই ধরনের টেস্ট করি অ্যাডাসকগ, সাধারণত নিউরোসাইকিয়াট্রিস্ট যারা বা নিউরোসাইকোলজিস্ট যারা, তারা এই কাজগুলো করে। আমাদের কাছে এলে অনেক ডাক্তার আমার কাছে আসেন, তখন তাদের হয়তো লাইসেন্স নিয়ে একটু অসুবিধা হচ্ছে, সে প্র্যাকটিস করতে পারবে কিনা। কিছুদিন আগে আমার কাছে একজন ডাক্তার এলেন, উনি ভিএতে প্র্যাকটিস করেন। তা আমার কাছে পাঠালেন যে ওনার সাইকোলজিক্যাল স্ট্যাটাস কেমন, উনি প্র্যাকটিস করতে পারবেন কিনা। তখন আমি দেখলাম যে ওনার মডারেট ডিমেনশিয়া রয়েছে। তা আমি নিজেকে সেভ করার জন্য আমি ওনাকে নিউরোসাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম। এখন আবার আমাদের নতুন নতুন টেস্ট বেরিয়েছে, এটা কম্পিউটারাইজড টেস্ট। ওটার কম্পিউটারে নিজেরা অ্যান্সার দিতে পারে এবং একটা স্কোর বেরিয়ে আসে অটোমেটিক্যালি, কাউকে কিছু বলতে হয় না। সেটার উপর ভিত্তি করে আমরা অনেক সময় ডিফাইন করতে পারি সে ডাক্তারি করতে পারবে কিনা। তা উনি আমার কাছে খুব রিকোয়েস্ট করতেছিলেন যে সে আরো 2 বছর চাকরি করতে চায়, তাহলে তার ওই যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা ভালো হবে। কিন্তু আমি দেখলাম যে উনি কাজ করতে পারবেন না, ওনার ক্ষমতা নেই তেমন, সবকিছু ভুলে যাচ্ছেন। সে শেভ করলো, কিন্তু দেখলাম যে অনেকটা জায়গা সে শেভ করতে ভুলে গেছে। হ্যাঁ,
তা সে যেভাবে এসছে আমার কাছে, তখন আমি নিজের উপরে প্রেশারটা না নিয়ে আমি নিউরোসাইকোলজিস্টের কাছে পাঠিয়ে পরে একটা রিপোর্ট দিয়ে দিলাম যে না, সে কাজ করতে পারবে না আর কি। এই ধরনের হয়। আর যেটা বললাম ওই যে এজ রিলেটেড ডিমেনশিয়া, যেটা তুমি বলছিলে, আমরা আর্লি অনসেট ডিমেনশিয়া বলি। সাধারণত একটা ডিজিজ আছে ডাউন সিনড্রোম, তাদের সাধারণত আর্লি অনসেট ডিমেনশিয়া হয়। তাদের ক্রোমোজোম 20 একটা এক্সট্রা থাকে, ওখানে অ্যাপোলাইপোপ্রোটিন প্রডিউস হয়, এই জন্য তাদের আগে আগে ডিমেনশিয়া হয়, তাদের 40 বছর 50 বছর বয়সে ডিমেনশিয়া হয়ে যায়। তারপরে হান্টিংটন ডিজিজ, যাদের আর্লি অনসেট হান্টিংটন ডিজিজ হয়, তাদের আর্লি অনসেট ডিমেনশিয়া হতে পারে। যদি কেউ ড্রিঙ্ক করে হ্যাভিলি সারা জীবন ধরে, তখন আমরা দেখি যে তাদের আর্লি অনসেট ডিমেনশিয়া হয়, হতে পারে। যাদের হেড ইনজুরি রয়েছে তাদের আর্লি অনসেট ডিমেনশিয়া হতে পারে। এই ধরনের বিভিন্ন, যাদের স্ট্রোক হয়েছে 2-4 বার আর্লি অন্য কোনো কারণের জন্য, তখন আমরা তাদের আর্লি অনসেট ডিমেনশিয়া বলি। যাদের 65 এবং ওভার, তাদের আমরা লেট অনসেট ডিমেনশিয়া বলি। আর বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই ডিমেনশিয়া হয়ে যায়, যেমন রোনাল্ড রিগানেরও ডিমেনশিয়া ছিল খুব বেশি, আলঝেইমার ডিজিজ ছিলেন। উনি তো পরে কথাই বলতে পারতেন না, এবং ওনার ওয়াইফের নাম উনি জানতেন না। কিন্তু আবার অনেকে আছে খুব ভালো, যেমন এখন যে ওয়ারেন বাফেট নাম করে এক ভদ্রলোক আছে এদেশে, তিনি 94 year old, কিন্তু এখনো সে তার কোম্পানি, সে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড সে চালাচ্ছেন। আমাদের ইউনুস, যে আমাদের এখন কেয়ারটেকার পার্সন, উনিও কিন্তু বেশ শার্প রয়েছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে হাসিনা ওয়াজেদ, ওনাকে আমার একটু মনে হয়েছিল যে উনি শব্দ খুঁজে পাচ্ছেন না, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করতে পারছেন না বলে একই শব্দ বারবার ব্যবহার করছেন, এরকম আমার একটু মনে হয়েছিল। যদিও আমি ওনার সঙ্গে অত বেশি কথা বলিনি কখনো। যেমন আমাদের একজন ছিলেন নজরুল ইসলাম, আমাদের কবি নজরুল ইসলাম, তারও কিন্তু স্ট্রোক হয়েছিল, ওনার ব্রোকাজ এফেজিয়া হয়ে গেছিল। উনি তো একটা রেডিও সেন্টারে কথা বলতেছিলেন, হঠাৎ করে ওনার স্ট্রোক হয়ে কথা বন্ধ হয়ে গেল। তখন লোকে বুঝতে পারছিল না যে ওনার কি হয়েছিল। এখন তো আমরা জানি যে এটা ব্রোকাজ এফেজিয়া। উনি বুঝতে পারতেন, পরে বুঝতেও পারতেন না, গ্লোবাল এফেজিয়া ছিল অনেকটা, কিন্তু পরে আর কথা বলতে পারছিলেন না আর কি, কিন্তু বুঝতে পারতেন। ওনার তো অনেক আর্লি এজে হয়েছিল, ওনার বয়স তখন ছিল মাত্র 39। এবং ডিমেনশিয়ার একটি বড় ইস্যু হচ্ছে যে এটি কিন্তু শুধুমাত্র যে ভুলে যাওয়ার সমস্যা তাই না, অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে এটি ডিসিশন মেকিং ক্যাপাসিটিতে সমস্যা হয়, যে তিনি প্রপার ভাবে ডিসিশন মেক করতে পারেন না বা থট প্রসেস প্রপার ভাবে প্রসেস করতে পারেন না। তো সে কারণে আমি জিজ্ঞেস করলাম যে আসলে বিশ্বব্যাপী কিন্তু আমরা দেখছি যে লিডারশিপ এবং এইজ নিয়ে এই মুহূর্তে বারবারই একটি প্রশ্ন উঠে আসছে যে উনি কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা ডিসিশন মেক করবার জন্য। তো সেজন্য মিনিমেন্টাল টেস্ট তো আমরা কমনলি করে থাকি যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই আসলে। তো সেটি কি এনাফ? আপনি পরবর্তীতে আরো একটি টেস্টের কথা উল্লেখ করলেন। নট এনাফ, ওই জন্য নিউরোসাইকিয়াট্রিক সাইকোলজিক্যাল এভালুয়েশনটা করা দরকার। যদি কারোর বয়স 70-এর উপরে চলে যায়, তাহলে আমরা, এবং তার যদি কেউ দেখতে পায় যে তার কোনো অসুবিধা রয়েছে, তখন তাকে নিউরোসাইকোলজিক্যাল এভালুয়েশন করা দরকার। 75-এর পরে সাধারণত উচিত না কারোর প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট থাকা, আমার মতে, কারণ তখন ডিসিশন মেকিংটা একটু স্লো হয়ে যায়। নো ম্যাটার হোয়াট, 75-এর পরে একটু স্লো হয়ে যাবেই, কারণ ব্রেনটা আস্তে আস্তে শ্রিঙ্ক করতে শুরু করে। 50 বছরের পরেই ব্রেন শ্রিঙ্ক করা শুরু করে, কিন্তু তারপরে 65 বছরের পরে আমরা ওইটাকে দেখতে পাই। 75 বছরের পরে বেশ 10% শ্রিঙ্ক করে যায়। হ্যাঁ, সুতরাং আমাদের উচিত এভাবে যে যাতে করে 75 বছরের পরে আস্তে আস্তে ছেড়ে দেওয়া উচিত এই সব ডিসিশন মেকিং কাজগুলোকে, আমার মতে তাই মনে করি। আর যাদের বিশেষভাবে কোনো বড় পরিসরে যদি সেটি হয়ে থাকে, তবে আবার একই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে যারা চিকিৎসা সেবা করছেন বা সায়েন্টিস্ট অথবা যারা শিক্ষকতা করছেন, এই ধরনের প্রফেশনে যারা আছেন, দেখা গিয়েছে যে ওনারা কিন্তু একই ধরনের ক্যালিবার নিয়ে হয়তোবা অনেক বয়স পর্যন্ত তারা কাজ করে যেতে পারছেন, এবং কাজ করছেন বলে
তারা সুস্থ থাকছেন, প্রোডাক্টিভিটি ভালো থাকছে, সেই মুহূর্তে ও ধরনের কাজ করা বন্ধ করে দিচ্ছেন, খুব অল্প সময়ের ভিতরে দেখা যাচ্ছে তার হয়তো বা মেন্টাল ওরিয়েন্টেশন বা মেমোরি লস টাইপের প্রবলেম অনসেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে খুব বড় পরিসরে দায়িত্ব না নিয়ে হয়তো বা ছোট পরিসরে ব্রেন ওয়ার্ক করা অবশ্যই উচিত। এবং একই সাথে আপনার কাছে জানতে যাবো খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, আমরা এতক্ষণ নানা কারণ এবং রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো যেটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে কোন ধরনের লাইফস্টাইল হ্যাবিট বা কাজগুলো ফলো করলে আমরা এই ধরনের সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করতে পারি, যেখানে আমরা জানি যে এক্সারসাইজের কথা কিন্তু আসলে খুব বারবার উঠে এসেছে যে একজন মানুষ যে নিয়মিত এক্সারসাইজ করবেন তার ব্রেইনে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের সমস্যা বা ইভেন যে বয়সে সাধারণ, আপনি যেটা বললেন যে একটু বয়সের সাথে সাথে ব্রেন শ্রিঙ্ক করে যায়, কিন্তু যিনি খুব রেগুলার ওয়েতে এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিসার্চে যে তাদের কিন্তু ব্রেন ফাংশন আসলে খুবই ভালো, এবং যে এজ রিলেটেড যে অ্যাভারেজ এক্সপেকটেশন তার থেকেও তাদের ব্রেন হাইলি ফাংশন। তো সেক্ষেত্রে এক্সারসাইজের ব্যাপারে পেশেন্টের ক্ষেত্রে কি অ্যাডভাইস আপনি প্রোভাইড করেন সেটা একটু জানতে চাই। খুব ভালো। হ্যাঁ, যারা এক্সারসাইজ করে এবং যারা রেগুলার থিঙ্ক করে তাদের ব্রেন ফাংশন বেশিরভাগ সময় ভালো থাকে। আমরা বলি সাধারণত প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করা, বিশেষ করে হাঁটা, তারপরে যেগুলো রয়েছে মেডিটেশন, যোগা, এগুলো করলে তাদের ভালো হয়। অনেকে যারা এখন ওয়াল স্ট্রিটে এই সব ট্রেডিং করেন বা ইনভেস্ট করেন, যারা বয়স্ক হয়েছেন তারা অনেকেই মেডিটেশন খুব করেন এবং ব্রেনকে শার্প রাখার জন্য। এখন তারপরে যেটা বললে তুমি যে যারা রিটায়ার করে যায় তাদের তাড়াতাড়ি করে একটা অসুবিধা হয়, কারণ রিটায়ার করে গেলে যেটা হয় আমাদের সোশ্যাল কানেকশনটা কমে যায়, সোশ্যাল ইন্টারাকশনটা কমে যায়। এই জন্য প্রত্যেকের কয়েকজন বন্ধু থাকা ভালো। ছেলেদের বিশেষ করে বন্ধু থাকে না, তারা সোশ্যাল ইন্টারাকশন থাকে না, এই জন্য তাদের অনেক সময় অসুবিধা হয়। আর আমাদের রিসেন্ট স্টাডি, ওই যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে স্টাডিটা করেছে, যে মানুষের হ্যাপি থাকে যখন তাদের অনেক সোশ্যাল ইন্টারাকশন থাকে এবং বন্ধু বান্ধব থাকে, দেখা যায় যে তারা বেশি হ্যাপি। এই জন্য যারা হ্যাপি তাদের ব্রেইনটাও একটু শার্প বেশি থাকে। এই জন্য আমাদের সোশ্যাল ইন্টারাকশন করাটা ভালো। এক্সারসাইজ, সোশ্যাল ইন্টারাকশন, adequate food intake, avoiding smoking, those kind of bad behavior will keep our brain sharp. কিন্তু তবুও যদি ফ্যামিলি হিস্টোরি থাকে, জেনেটিক ফ্যাক্টর থাকে, সেটাকে তো আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না, এই আর কি। আমি দেখলাম যে স্মোকিং এর কথা বারবার উঠে এসেছে, যে স্মোকিং আসলেই কিন্তু আমাদের ব্রেনের উপরে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, এবং যারা রেগুলার স্মোকার তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভুলে যাওয়ার যে সমস্যাটি বয়সের সাথে সাথে এটি অনেক বেশি কমন নন স্মোকারদের থেকে। এবং একই সাথে অ্যালকোহল ব্যবহারের ক্ষেত্রেও বলা হয়েছে। আবার একই দিকে আমি দেখলাম যে ওয়াইনকে আবার অনেক সময় বলা হচ্ছে যে এটি মেমোরির ক্ষেত্রে একটি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। তো কিছু খাবারের কথা উঠে এসেছে আমি দেখেছি বারবার করে রিসার্চের ভিতরে। তো সেখানে বিভিন্ন ধরনের গ্রিন লিফ, নাট, বেরিজ, এগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো আপনি পেশেন্টদের কি এই ধরনের যে মেমোরি ফুড গুলো, এগুলোর ব্যাপারে কি কোনো লিস্ট অথবা কোনো স্ট্রিক্ট কোনো সাজেশন কি প্রোভাইড করেন? খুব ভালো প্রশ্ন। আমরা সাধারণত বলি যে তাদের কোন ধরনের খাবার খেলে ভালো হয়। অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো রয়েছে, ওই ধরনের বেরি বা ব্লুবেরি, যেগুলোকে আমরা রিকমেন্ড করি আলমন্ড নাট, একটা বা দুটো নাট প্রতিদিন, এই ধরনের খাবার। ওয়াইনের সময় আমরা সাধারণত যেচে কখনো বলি না যে ওয়াইন খাওয়া ভালো, তোমরা ওয়াইন খাবে। যদি কেউ জিজ্ঞেস করে যে আমি যদি এক পেগ ওয়াইন খাই, রেড ওয়াইন, তাতে কি ক্ষতি আছে কিনা, তখন আমরা বলি তেমন কোনো ক্ষতি নেই। স্মোকিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে এটা খুবই ক্ষতিকর, যত দ্রুত পারা যায় ছেড়ে দিতে হবে। আর এক্সারসাইজ তো করতে হবে, হাঁটা চলা করতে হবে, ইন্টারাকশন করতে হবে, এইগুলো করে বেশ ভালোই। তারপরে এখন যে নতুন ব্যাপারটা বেরিয়ে আসছে, এটা এখনো
প্রুভেন না, কিন্তু অনেকে চেষ্টা করছে। আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড সার্কুলেশনটা কমে যায় হিপোক্যাম্পাসে। হিপোক্যাম্পাস যে এরিয়াটা, যেটা আসলে মেমোরি, আমরা তো স্টোর করি মেমোরিটাকে এবং রিট্রাইভ করি হিপোক্যাম্পাস থেকে। হাইপোক্যাম্পাস, ওখানে ব্লাড সার্কুলেশন কমে গেলেই আমাদের মেমোরিটা আর কাজ করতে চায় না। আমরা সাধারণত ওই রিট্রাইভ করতে পারি না। স্টোর করতে পারি অনেক সময়, রিট্রাইভ করতে পারি না, মানে বের করে নিয়ে আসতে পারি না। সেই জন্য আমরা, যাতে ব্রেইনের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, এই জন্য আমরা এখন যেটা করছি যে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি নাম করে একটা জিনিস আছে, আমরা ওইটাকে অনেক সময় রিকমেন্ড করছি। যদিও এখনো মেডিকেয়ার পে করে না, বা এটার এখন কিছু কিছু স্টাডি দেখিয়েছে যে এটা খুব ভালো কাজ করে পার্কিনসন ডিজিজের জন্য এবং এবং ডিমেনশিয়ার জন্য। সেই জন্য আমরা এখন আস্তে আস্তে করে রিকমেন্ড করছি এটাকে। এটা ব্লাড ভ্যাসেলগুলোকে রিজেনারেট করে, আর ব্লাড সার্কুলেশনটা হাইপোক্যাম্পাসে বেড়ে যায়। তখন আমরা দেখি তারা আরেকটু বেশি মানে রিমেম্বার করতে পারছে, রিট্রাইভ করতে পারছে, এটা আমরা দেখছি। এটা আমরা বলি, এইগুলোই আমরা এখন রিকমেন্ড করছি। আর যে মেডিসিনগুলো আছে সেগুলো তো আমরা প্রেসক্রাইব করি। এবং আপনি একটু আগে বলছিলেন যে দেখা গিয়েছে যে গবেষণায়, হার্ভার্ড একটি গবেষণায় রিসেন্টলি বিশেষভাবে আপনি মেনশন করলেন যে উঠে এসেছে যে যারা আসলে অনেক বেশি পিপল পার্সন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সারাউন্ডেড থাকেন, অনেক মানুষের মাঝে থাকেন, বেশি সোশ্যালি ইন্টারাক্টিভ থাকেন, তারা আসলে কিন্তু ব্রেইন ফাংশন তাদের বেশি ভালো থাকে, তারা বেশি হ্যাপি থাকেন। এবং অপোজিট দিক থেকে যদি আমি বলতে চাই যে আসলে কিন্তু দেখা গিয়েছে যে লোনলিনেস, আইসোলেশন, এই ধরনের সিচুয়েশন গুলো অনেকটাই বেশি ডিমেনশিয়ার সাথে একটি রিলেটেড একটি সিনারিও। এবং সেখান থেকে কি আমরা বলতে পারি যে লোনলিনেস, আইসোলেশন বা ল্যাক অফ ইন্টারাকশন, এই ধরনের সিচুয়েশন গুলো কি ডিমেনশিয়া ট্রিগার করে থাকে বা ডিমেনশিয়া অনসেটের সাথে কোনোভাবে রিলেটেড? এটা আমরা বলতে পারি যে আইসোলেশনে চলে গেলে মানুষের অনেক সময় ডিমেনশিয়াটা রিস্কটা একটু বেড়ে যায়। কিন্তু এটাও ঠিক যে যার ডিমেনশিয়া রয়েছে সে সাধারণত আইসোলেশনে চলে যেতে চায়। আমরা দেখি যে যাদের ফরগেটফুলনেস আছে, যারা ভুলে যাচ্ছে, তারা হয় কি যে তারা মনে করতে পারে না কি বলবে এরপরে, একটা কথা বলার সময় মনে করতে পারে না, তখন তারা লজ্জা পায় এবং লজ্জা পেয়ে তারা আইসোলেশনে চলে যায়। তারা আর কারোর কোনো পার্টিতে যেতে চায় না, কারোর সঙ্গে কথা বলতে চায় না, একা থাকতে চায়, কারণ তারা ভুলে যায় তার বন্ধুদের নাম। এই ভুলে যাওয়া থেকে তারা অনেক সময় লজ্জা পায়। এই জন্য দুটোই ব্যাপারই ঠিক। যারা আইসোলেশনে থাকে তাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার যাদের ডিমেনশিয়া হয়ে যায় তারা আইসোলেশনে চলে যেতে চায়। আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম, তো আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি সম্পর্কে জানতে চাইবো যে যেসব পেশেন্টদের ডিমেনশিয়া হচ্ছে, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের মতো যে সোশ্যাল স্ট্রাকচার, এখানে আমরা দেখি যে আসলে সকলেই কম বেশি কিন্তু ব্যস্ত থাকেন, কাজ করেন বা পড়ালেখা করেন। তো বাড়িতে যদি হঠাৎ করে ডিমেনশিয়ার মতো একটি সিচুয়েশন কারো হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কি ধরনের সাপোর্ট সিস্টেম বা ম্যানেজমেন্ট এখানে রয়েছে, তাদের জন্য মানে পরবর্তী সাজেশন গুলো কি হয় ম্যানেজমেন্টের ব্যাপারে? যদি আমরা কোনো কাউকে ডিমেনশিয়া ডায়াগনোস করি, এই ডায়াগনোসিসটা শুধু যে পেশেন্টের জন্য তাই না, এটা ফ্যামিলি মেম্বারও এফেক্টেড হয়, কারণ ফ্যামিলি মেম্বারকে ম্যানেজ করতে হয় এই ব্যাপারটাকে। অনেক সময় আমরা দেখি ফ্যামিলি মেম্বাররা অনেক সিক হয়ে যায়, কারণ তাদের অনেক কাজ করতে হয়। আর যাদের ফরগেটফুলনেস হয় তাদের অনেক সময় সন্দেহ করে তার ফ্যামিলি মেম্বারকে, মেজাজ খারাপ করে, কারণ ডিপ্রেসড হয়ে যায়, অনেক ধরনের অসুবিধা হয়। তখন তাদের ফ্যামিলি প্রবলেম শুরু হয়ে যায়, আমরা অনেক সময় দেখি। এই জন্য আমরা রিকমেন্ড করি থেরাপি পেশেন্টের জন্য এবং ফ্যামিলি মেম্বারের জন্য। আমরা তাদের পাঠিয়ে দেই সাপোর্টিভ অর্গানাইজেশন যেগুলো রয়েছে, আমরা অনেক সময় পাঠিয়ে দেই সাইকিয়াট্রিস্টের কাছে। অনেক সময় ডিমেনশিয়ার স্টেজ অনুযায়ী আমরা তাকে প্রিপেয়ার করি যে এখন মাইল্ড স্টেজ রয়েছে, এতদিন পরে সেকেন্ড স্টেজে চলে যাবে, মানে মডারেট হয়ে যাবে, এতদিন পরে থার্ড স্টেজে যেতে পারে, তখন তাকে চলে যেতে হবে
নার্সিং হোমে বা অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ। আমরা সাধারণত চেষ্টা করি অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ মডারেট যখন হয়ে যায় তখনই আমরা অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ তাদের মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই পাঠিয়ে দিতে চেষ্টা করি। তাতে হয় কি ম্যানেজমেন্টটা ভালো হয়। তারপরে যখন থার্ড স্টেজে চলে যায় তখন তো সে কন্ট্রোল করতে পারে না তার বাউল ব্লাডার, তারা জানে না কোথায় যেতে হবে, তারা নিজেদের টেক কেয়ার করতে পারে না, ওষুধ খেতে পারে না, তাদের সবসময় 24 আওয়ার কেয়ার দরকার হয়, তখন আমরা মেমোরি কেয়ারে পাঠিয়ে দেই। এইভাবে আর ফ্যামিলি মেম্বারকে আমরা আগে থেকেই টিচিং দেওয়া শুরু করি যে কি করতে হবে কোন সময়। একটা বই আছে 72 আওয়ার এ ডে অর 36 আওয়ার এ ডে, সেই বইটা আমরা পড়তে বলি, কারণ যে কেয়ার গিভারকে এই সম্পর্কে শিখতে হয় খুব বেশি করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করি দর্শকরা মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইনফরমেশন গুলো ফলো করলে ওনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে সেই বিষয়ে। দর্শকদের আবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিজের প্রতি যত্ন নিন, এক্সারসাইজ করতে চেষ্টা করুন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন, রিস্ক ফ্যাক্টরগুলো যে আমি বললাম এগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, দেখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে ডিমেনশিয়া বা ভুলে যাবার মতো যে সমস্যাটি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে, এবং বিশেষভাবে এইজ রিলেটেড ডিমেনশিয়া, বয়সের সাথে সাথে ভুলে যাবার যে সমস্যা, ডিসিশন মেকিং সমস্যা, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনায় শেয়ার করে নিতে। আমরা জানি যে আমরা এই মুহূর্তে হয়তোবা অনেক বেশি চেষ্টা করি যে নিজেদেরকে একটি দৈনন্দিন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থার ভিতর দিয়ে দিতে। খাবার এবং এক্সারসাইজ এইসব ব্যাপারে কিন্তু আমরা অনেক আগে থেকে বেশি সচেতনতা অবলম্বন করি, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনায় যেটি আমরা বের হয়ে আসলো এবং আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে সকলেরই কিন্তু সুস্থ একটি জীবনের অন্যতম প্রধান অংশ হচ্ছে আপনার কম্পেনিয়ন বা আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, এবং আমরা মানুষ, তাই কিন্তু সামাজিক জীব হিসাবে আমাদের খুব সুস্থ জীবন যাপনের জন্য একটি সুস্থ সম্পর্ক এবং একটি সামাজিক জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু অবশ্যই ডিমেনশিয়া প্রিভেনশনের ক্ষেত্রে একটি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চেষ্টা করব সেভাবে করে এই জীবনটিকে চালিয়ে নিয়ে যেতে, সামনে এগিয়ে যেতে। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ হাফসা, তোমাকে ধন্যবাদ TVN কে, এবং শুভেচ্ছা এবং ভালোবাসা সব দর্শক এবং শ্রোতাদের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।